খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন আজ। সারা বিশ্বে খ্রিস্টান সম্প্রদায়ের মতো বাংলাদেশে খ্রিস্ট ধর্মের মানুষেরাও ধর্মীয় আচার, প্রার্থনা ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে মহা সমারোহে উদযাপন করছেন বড়দিনের উৎসব। এ উপলক্ষে বাহারি রঙে এবং আলোকোচ্ছটায় সেজেছে প্রতিটি গির্জা। 24শে ডিসেম্বর রাত থেকেই প্রার্থনায় মগ্ন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। তারা চান সুখী, সমৃদ্ধ এবং আলোকিত জীবনাচরণ। তাদের আনন্দ যেন কোনোভাবে বিঘ্নিত না হয় সে লক্ষ্যে সর্বদা প্রস্তুত রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। দর্শক, এ বিষয়ে বিস্তারিত রিপোর্টে আছেন নুসরাত শারমিন। কুমারী মাতা মেরির কোলে বেথেলহেমের গোশালায় প্রায় 2024 বছর আগে জন্মগ্রহণ করেন খ্রিস্ট ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্ট। ঈশ্বরের পরিকল্পনা বাস্তবায়নের জন্যই আবর্তন হয় তার। তাই তো এই দিনটিকে কেন্দ্র করে 25শে ডিসেম্বর আলোকোচ্ছটায় সেজে ওঠে গোটা বিশ্ব। পালন করেন শুভ বড়দিন। সবাইকে মেরি ক্রিসমাস। গির্জায় গির্জায় ঘুরে প্রার্থনায় মগ্ন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। দিনটিকে উপলক্ষ করে চান সুখী, সমৃদ্ধ পরিবার এবং বাংলাদেশ। হ্যাপি মেরি ক্রিসমাস। এই জন্মদিন যেন সবার জীবনে আলোকিত করে দেয়। এই দেশ, সমাজ, পৃথিবী, রাষ্ট্র সবাইকে যেন আনন্দে আনন্দিত করে। আর আমরা যেন সবাই সুস্থ থাকি। সবার জন্য এটাই প্রার্থনা যেন সবাই আমরা ভালোভাবে সুস্থভাবে জীবনটাকে কাটাতে পারি। সবার জন্য এটাই প্রার্থনা যেন সবাই আমরা ভালোভাবে সুস্থভাবে জীবনটাকে কাটাতে পারি। প্রার্থনা ছিল যেন দেশের অবস্থা ভালো থাকে আর আমাদের পরিবারগুলো যেন সুরক্ষিত থাকে। যিশুর জীবনাদর্শ যেন প্রতিফলিত হয় প্রতিটি মানবপ্রাণে, এমন প্রত্যাশা ফাদার জয়ন্ত গোমেজের। সেই সাথে মানব কল্যাণে যিশুর ত্যাগের কথাও তুলে ধরেন তিনি। আমাদের এই বড়দিনে, এই ক্রিসমাসের দিনে আমরা প্রার্থনা করি যাতে এই বিশ্ব শান্তিতে ভরে ওঠে, মানুষ যাতে শান্তি, ভ্রাতৃত্বে এবং সম্প্রীতির মধ্যে জীবন যাপন করতে পারে। জগতের সকল মানুষ সুখী হোক, শান্তিতে বসবাস করুক। সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানাই। উৎসবের আমেজ যেন সকলের মাঝে নির্বিঘ্নে ছড়িয়ে পড়ে এবং কোথাও যেন কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, তাই সর্বক্ষণই সজাগ দৃষ্টি অব্যাহত রেখেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ধর্মের সংস্কার এবং প্রচারের লক্ষ্যে গোটা বিশ্বে পালিত হচ্ছে খ্রিস্ট ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্টের জন্মদিন শুভ বড়দিন। আর এই শুভ বড়দিনকে কেন্দ্র করে সকলের একটি প্রার্থনা, দেশের জন্য সংঘাত, হানাহানি দূর হয়ে শান্তি সমৃদ্ধি সবসময় বজায় থাকে। নুসরাত শারমিন, মাই টিভি, ঢাকা। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশে খ্রিস্ট ধর্মাবলম্বীরা যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং আচারাদি, আনন্দ উৎসব এবং প্রার্থনার মাধ্যমে বড়দিন উদযাপন করছেন। 2024 বছর আগে এই দিনে জন্মগ্রহণ করেন খ্রিস্ট ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্ট। ফিলিস্তিনের বেথেলহেমে কুমারী মাতার গর্ভে জন্ম নেন তিনি। খ্রিস্ট ধর্মাবলম্বীদের বিশ্বাস, মানব জাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করা এবং সৃষ্টিকর্তার মহিমা প্রচার করতে যিশুর এ ধরায় আগমন ঘটেছিল। এস এ মারিফ আছেন বিস্তারিত রিপোর্টে। খ্রিস্ট ধর্ম মতে প্রায় 2024 বছর পূর্বে আশ্চর্যজনকভাবে ঐশ শক্তিতে কুমারী মাতা মেরির কোলে বেথলেহেমের এক গোশালায় জন্মগ্রহণ করেন যীশু খ্রিস্ট। হৃদয় মন পরিবর্তন করে সৎ, পবিত্র, ন্যায়নিষ্ঠ জীবন এবং অন্যের কল্যাণ ও দরিদ্রদের প্রতি দয়া করার আহ্বান জানাতে তার পৃথিবীতে আগমন। মানবজাতির প্রতীক্ষিত মুক্তিদাতা যিশু 30 বছর বয়সে প্রকাশ্যে প্রচার কার্য শুরু করেন। পাপ, অসত্য, অন্যায় থেকে মন ফিরিয়ে সত্য, সুন্দর ও ভালো কাজে মনোনিবেশ করার আহ্বান জানান তিনি। তার অমীয় বাণী, পাপীকে নয়, পাপকে ঘৃণা করো। তিনি মানুষকে ভালোবাসতে বলেছেন, পাপীকে ক্ষমা করতে বলেছেন। তিনি বলেছেন, পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। এই ধর্মগুরু জানান, অন্যকে সেবা করার মধ্যেই মুক্তি ও পরিত্রাণ লাভের কথা বলেছেন যীশু খ্রিস্ট। তার কাছে ধর্মের ঊর্ধ্বে মানুষের স্থান। ক্ষুধার্তকে অন্ন দান করে, তৃষ্ণার্তকে জল দান করে, বস্ত্রহীনকে বস্ত্র দান করে, তারাই আসলে স্বর্গরাজ্য লাভ করবে। আমরা যখন দীনদরিদ্র মানুষদের সেবা করি তখন সেই সেবা তিনি গ্রহণ করেন। খ্রিস্ট ধর্ম সমস্ত মানবজাতির মধ্যে একটা সেতুবন্ধন স্থাপনের কথা বলে। যিশুর জন্মদিন, বড়দিনে সেই ভ্রাতৃত্ব আরও বেশি করে প্রকাশ পায় বলে মনে করেন তিনি। আমাদের মধ্যে যাতে একতা, ভ্রাতৃত্ব, সম্প্রীতি স্থাপিত হয়
সেজন্য তিনি আমাদেরকে বলেছেন আমরা যাতে সবার সাথে সবাইকে ভালোবাসি, সবাইকে ক্ষমা করি, একত্রে বসবাস করি। এই উৎসবের মধ্য দিয়ে আমাদের বন্ধন, ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ়, আরও গভীর হবে। যিশুর আগমনে সকল অন্যায় মুছে গিয়ে মানুষের জীবন ভরে উঠুক নির্মল আনন্দ, অনাবিল সুখ ও শান্তিতে, এমনটাই প্রত্যাশা এই ধর্মগুরুর। আজকের এই বড়দিনের দিনে আমি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। শুভ বড়দিন, ম্যারি ক্রিসমাস। SM আরিফ, মাই টিভি, ঢাকা। ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তিনি বলেন, একটি বৈষম্য ও দুর্নীতিমুক্ত এবং ন্যায় ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে আরও মজবুত করতে হবে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে একটি আধুনিক উন্নত বাংলাদেশ গড়ার অগ্রযাত্রায় সামিল হবার আহ্বান জানান তিনি। দুপুরে বঙ্গভবনে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন। সকল ধর্মের মূল কথা হচ্ছে মানুষের সেবা ও কল্যাণ। তাই ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এবং এটা বিশ্বে একটি অনন্য উদাহরণ। এদেশের সকল ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম ও আচার অনুষ্ঠানাদি স্বাধীনভাবে ও আনন্দঘন পরিবেশে আবহমান কাল থেকেই পালন করে আসছে। একটি বৈষম্য ও দুর্নীতিমুক্ত এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে আরও মজবুত করতে হবে। জাতি ধর্ম নির্বিশেষে সকলের প্রচেষ্টায় গড়ে উঠুক একটি আধুনিক ও উন্নত বাংলাদেশ। চাঁদপুরে মেঘনা নদীতে জাহাজ থেকে 7 জনের হত্যার ঘটনায় সন্দেহভাজন আকাশ মণ্ডল ইরফানকে বাগেরহাটের চিতলমারি থেকে গ্রেফতার করেছে র্যাব। জাহাজে হামলার শিকার 8 জনের সঙ্গে ছিলেন ইরফান। হত্যাকাণ্ডের পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। দুপুর 12টায় কুমিল্লায় র্যাব 11-তে ব্রিফিংয়ে জানানো হয়, জাহাজের মাস্টারের সঙ্গে বেতন ভাতা নিয়ে ক্ষোভের জেরে এ নৃশংস হত্যাকাণ্ড ঘটনা হয়েছে বলে জানায় ইরফান। এর আগে হত্যার ঘটনায় রাতে জাহাজ মালিকের পক্ষে হাইমচর থানায় মামলা করা হয়। গ্রেফতারকৃত আসামি আকাশ মণ্ডল ওরফে ইরফানের দেওয়া তথ্য অনুযায়ী তার মূল ক্ষোভ ছিল মূলত মাস্টারের ওপর, এবং মাস্টারের উপর এই ক্ষোভ থেকেই তিনি পূর্ব পরিকল্পনা করে মাস্টারকে হত্যা করে পরবর্তীতে সে পলায়নের পথ বেছে নেওয়ার উদ্দেশ্যে যখন গমন করবে তখন তার কাছে মনে হয় জাহাজের অন্যান্য সদস্যরা তার ব্যাপারে তথ্য দিলে সে পুনরায় ধৃত হতে পারে। তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট থেকে রক্ষা পাওয়ার জন্য সে ক্রমান্বয়ে জাহাজের অন্যান্য সকল সদস্যকে হত্যার চেষ্টা করে। শুধু ভোটের জন্য এত মানুষ শহীদ হয়নি, সংস্কার শেষে সরকার নির্বাচনের দিকে যাবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া সকালে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলা পরিষদ হলরুমে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণে এসে এসব কথা বলেন তিনি। গণ অভ্যুত্থানে জেলার আহতদের চিকিৎসার বিষয়ে উপদেষ্টা বলেন, আহতদের সাথে বসে গল্প করেছেন। তাদের চিকিৎসা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে। দ্রুত সময়ের মধ্যে তাদের চিকিৎসা নিশ্চিত করা হবে। আমরা স্পষ্টভাবে বলতে চাই যে এই সরকারের সময় যে অঞ্চলগুলোকে বৈষম্যের শিকার করা হয়েছে সেখানে বিশেষ গুরুত্ব সহকারে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হবে, এবং শুধুমাত্র একটা নির্বাচন কিংবা ভোটের জন্য এত মানুষ জীবন দেয় নেই। প্রায় 2 সহস্রাধিক আমরা ধারণা করছি আমাদের শহীদ, এবং 20,000-এরও বেশি আহত, এবং শহীদ পরিবার এবং আমাদের আহতরাও সংস্কারের কথা বলছে। এই সরকারের একটা ক্লিয়ার ম্যান্ডেট হচ্ছে আমরা সংস্কার কার্যক্রমগুলো করবো, এবং আপনারা জানেন কমিশনগুলোর প্রায় 3 মাসের মতো সময় হয়ে যাচ্ছে। কমিশনগুলোর প্রস্তাবনা দেবে, তারপর আমরা যারা স্টেক হোল্ডার্স আছে তাদের সাথে কনসালটেশনের ভিত্তিতে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করে একটা ইলেকশনের দিকে যাব। 2025 সালের মধ্যে সম্ভাব্য সকল সংস্কার শেষে নির্বাচনের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন। আর স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেছেন, স্বৈরাচারী শাসন ব্যবস্থা ফিরে যাওয়ার আর কোনো সুযোগ নেই, তাই তাদের দোসরদেরও খুঁজে বের করতে হবে। জাতীয় প্রেস ক্লাবে আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতারা এসব কথা বলেন। ইউসুফ আলী রিপোর্ট। জাসাসের সাবেক আহ্বায়ক জাহিদ হোসেন চুন্নুর 29তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে জিয়া শিশু কিশোর মেলা।
সবাই বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন বলেন, বারবার সংস্কারের কথা বলা হলেও সরকার এখন পর্যন্ত দৃশ্যমান কোনো সংস্কার দেখাতে পারেনি। ইতিহাসের সবচেয়ে দুর্বলতম সরকার হচ্ছে বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকার। একটা দুর্বল সরকার রাষ্ট্র ক্ষমতায় থাকলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে। সেই জন্য দরকার 2025 সালের মধ্যেই, 24 যাচ্ছে, 25 সালের মধ্যেই সম্ভাব্য সমস্ত সংস্কারগুলো সম্পন্ন করে নির্বাচন দেওয়ার ব্যবস্থা করতে হবে। একই স্থানে জেটেবের আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, ফ্যাসিবাদের দোসরদের বহাল তবিয়তে রেখে কোনো সংস্কার সম্ভব নয়। রাজনীতি দলের পিছনে লাগার দরকার নাই বন্ধুরা, আপনারা আপনাদের ভিতর ঘাপটি মেরে থাকা স্বৈরাচারের দোসরদের পিছনে লাগুন এবং তাদেরকে প্রশাসন থেকে এবং আপনাদের আশপাশ থেকে সরিয়ে দেন। দেশের মানুষের আকাঙ্ক্ষা বোঝার চেষ্টা করুন, দেশের মানুষকে তার অধিকার দ্রুততার সঙ্গে ফেরত দেওয়ার চেষ্টা করুন, তাহলে মানুষ আপনাদেরকে সাধুবাদ জানাবে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। বাংলাদেশে সত্যিকারের একটা পরিবর্তনের প্লাবন সৃষ্টি হয়েছে। এই পরিবর্তন ধরে রাখতে সকলকে ঐক্যবদ্ধ থেকে কাজ করে যাওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ন্যাশনাল ডক্টরস ফোরাম বাংলাদেশ আয়োজিত জাতীয় চিকিৎসক সমাবেশে এসব কথা বলেন তিনি। জামায়াত আমির বলেন, দেশকে এগিয়ে নিতে দেশের অভ্যন্তরীণ সব বৈষম্য দূর করতে হবে। এথিক্যাল এডুকেশন, স্মার্ট এডুকেশন এবং এথিক্যাল প্র্যাকটিস, এই তিনটা জিনিসের সমন্বয় আমরা করতে পারছি না। এই জায়গায় হেভি লোকলস, এই ছিদ্রগুলো বন্ধ করতে হবে। জ্ঞানের রাজ্যে আমাদেরকে শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে। রিসার্চ তার একটা গুরুত্বপূর্ণ অংশ। এটা সব কিছু নয়, কিন্তু এটা গুরুত্বপূর্ণ। প্রচুর লেখাপড়া করতে হবে, জানতে হবে, এবং সেটা হবে মরাল বেস। ঘন কুয়াশায় মুন্সিগঞ্জের ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে পরিণত হয়েছে মৃত্যু ফাঁদে। কুয়াশায় দৃষ্টিসীমা কমার পরেও চালকদের বেপরোয়া মাত্রা, অতিরিক্ত গতির কারণে ঘটছে প্রাণহানি সহ দুর্ঘটনা। এক্সপ্রেসওয়ের ওয়ানওয়ে সড়কে ধীরগতি বা থেমে থাকা যানবাহনে পেছন থেকে ধাক্কা দিচ্ছে দ্রুতগতির বাস, ট্রাক সহ যানবাহন। এমন পরিস্থিতিতে দুর্ঘটনা রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের তাগিদ ভুক্তভোগীদের। প্রতিনিধি শেখ মোহাম্মদ রতনের তথ্যচিত্রে আতিকুর রহমান তিতাস আছেন রিপোর্টটি নিয়ে। গত রবি ও সোমবার 2 দিন ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে ঘন কুয়াশায় একাধিক স্থানে প্রায় 10টি দুর্ঘটনায় 2 জনের প্রাণহানি সহ আহত হয় অন্তত 10 জন। সবগুলো দুর্ঘটনার ধরন প্রায় একই রকম। ভোরে ঘন কুয়াশায় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের সড়কে থেমে থাকা গাড়িগুলোকে পেছন থেকে ধাক্কা দেয় অন্য গাড়ি। রোড ফাঁকা আছে, ট্রেনটাই না যায়, কিন্তু আরেকটা গাড়ি যে ওই সামনে দাঁড়ায় রয়েছে বামে, অনেক সময় খেয়াল করে না। এই যে এইভাবে অ্যাক্সিডেন্টগুলো হয়। ম্যাক্সিমাম দুর্ঘটনা হয় পিছন থেকেই সামনের গাড়িকে ধাক্কা মারে। কোনো গাড়ি রাস্তায় দাঁড়ায় পড়ছে, নষ্ট হয়েছে, অথবা যাত্রী নামাচ্ছে, পিছনের যে ড্রাইভার সে দেখতে পারে না, হুট করে যা লাগাই দেয়। এই কারণে দুর্ঘটনাগুলো বেশি হচ্ছে। তবে গতি নয়, ঘন কুয়াশায় পর্যাপ্ত সড়ক বাতি না থাকার কারণে থেমে থাকা গাড়িকে স্পষ্ট দেখতে না পাওয়ার কারণে এমন দুর্ঘটনা ঘটছে বলে দাবি চালকদের। কুয়াশা লাইনে সমস্যা হয় আর কি, রাস্তায় দাগ ছাড়া দেখতে সমস্যা হয়, কুয়াশা ঢাকা থেকে পড়ে। তো যদি ব্রিজে যেসব লাইটগুলো ব্যবহার করা হচ্ছে এইগুলো যদি রোডে দিত তাহলে দুর্ঘটনা কমতো। যে সিগন্যালগুলো আছে তারা ওই রকম আইডেন্টিফাই করতে পারে না। এই আলোকগুলা মানে যে সিগন্যালগুলো আছে তাদের দেখার জন্য কোনো ব্যবস্থা করা প্রয়োজন। যেহেতু প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটতেছে, এই হিসাবে কিন্তু আমরা মানবতা দৃষ্টিতে হিসেবে মানুষের সচেতন হওয়া দরকার, সরকারের মনে করেন এটা দেখার দরকার। তবে এসব অজুহাত মানতে নারাজ পুলিশ ও ফায়ার সার্ভিস। তাদের দাবি, ট্রাফিক আইন অমান্য করে চালকরা বেপরোয়া গতি এবং কুয়াশায় গাড়ি চালানোর নিয়মনীতি না জানা ও অদক্ষতার কারণেই এসব দুর্ঘটনা ঘটছে। সড়ক ও জনপথের কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু রোড সাইন দেওয়া আছে যে গতি কমানোর জন্য বা বাড়ানোর জন্য, সামনে টার্নিং, এইসব বিষয়গুলো দিক নির্দেশনা আছে। এই দিক নির্দেশনা কিন্তু চালকেরা কিন্তু মানতেছে না। এর না মানার কারণে এবং অসচেতনতার কারণে কিন্তু দুর্ঘটনা ঘটছে। ঘন কুয়াশায় যানবাহন চলাচলের পরিস্থিতি অনুকূলে না থাকলে সাময়িক সময়ের জন্য মহাসড়কে যান চলাচল বন্ধের পরামর্শ ফায়ার সার্ভিসের। এর থেকে উত্তরণের উপায় হলো ট্রাফিক রুলস মেনে চলতে হবে, ঘন কুয়াশায় নিয়ন্ত্রিতভাবে গাড়ি চালাতে হবে, সড়ক বাতিগুলো অনুসরণ করতে হবে, ওভারটেকিং যত্রতত্র করা যাবে না, তাহলেই এই ধরনের দুর্ঘটনা রোধ করা সম্ভব। সার্বিক পরিস্থিতিতে ঘন কুয়াশায় দুর্ঘটনা রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি ভুক্তভোগী সহ সকলের। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।
মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও পঞ্চগড়ের তেঁতুলিয়ার শৈত্যপ্রবাহ শুরু হয়েছে, তবে দেশের অন্য জেলাগুলোতে হালকা শীত রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে জানা গেছে, চলতি মাসের বাকি সময়ে দেশের 2-1টি জায়গা বাদে কোথাও কোথাও শৈত্যপ্রবাহের তাপমাত্রা থাকার সম্ভাবনা কম। রাজধানী সহ দেশের বেশিরভাগ এলাকায় হালকা শীত থাকতে পারে, তবে নতুন বছরের শুরুটা দেশজুড়ে শৈত্যপ্রবাহ দিয়ে শুরু হতে পারে। জানুয়ারি মাসের বেশিরভাগ সময় দেশের কোথাও না কোথাও শৈত্যপ্রবাহ থাকতে পারে। আজ দেশের দক্ষিণাঞ্চলের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দুর্গন্ধ আর দূষণে নাকাল বরগুনা শহরের সোনাখালীবাসী। রাস্তার পাশে পৌরসভার ময়লা আবর্জনা রাখার কারণে সৃষ্টি হয়েছে এমন পরিস্থিতি। এর ফলে একদিকে দূষিত হচ্ছে পরিবেশ, অন্যদিকে নানা রোগে আক্রান্ত হচ্ছেন এলাকাবাসী। প্রতিনিধি শফিকুল ইসলাম স্বপনের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। 2 দশকেরও বেশি সময় ধরে বরগুনা শহরে ঘনবসতিপূর্ণ সোনাখালী এলাকায় এভাবেই ফেলা হচ্ছে পৌরসভার বর্জ্য। ফলে পৌরসভার এই অব্যবস্থাপনায় ক্ষুব্ধ এলাকাবাসী। শহরের বর্জ্য সমস্যার সমাধানে কয়েক কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় পরিশোধনাগার, কিন্তু নানা কারণে উদ্বোধনের 3 বছর পরেও চালু করা যায়নি বর্জ্য পরিশোধনাগার। এতে বিপাকে এই পথে চলাচলকারী পথচারী থেকে শুরু করে স্থানীয়রা। রোড দিয়ে কোনো লোক চলাফেরা করতে পারে না, খাওয়া দাওয়া করতে পারে না, ওই থেকে নাক ডাক না দিয়ে এই পরে আসতে হয়। আমরা বলছি, তারপরে এরা ফালাচ্ছে, তারা দাবার দেয় আমারে। তাহলে আশেপাশে অত্র এলাকার যত মানুষ আছে প্রতিটা ঘরে ঘরে 1 থেকে 2 জন অসুস্থ আছি এই ময়লা ফেলার কারণে। শুধু তাই নয়, ময়লার পচা গন্ধে দূষিত হচ্ছে পরিবেশ, নানা রোগে আক্রান্ত হচ্ছে চলাচলকারীরা। প্রতিবাদ করেও কোনো প্রতিকার মিলছে না অভিযোগ তাদের। দুর্গন্ধে মানুষ এই দুনিয়া ছড়াই যায়, পরে মানুষের বিভিন্ন ধরনের রোগ দেখা দেয়। আমার দাবি এখানে যেন কোনো রকম ময়লা ফেলাইতে না পারে, আমরা যেন একটু শান্তিতে আসতে চলতে পারি। এদিকে পৌর কর্তৃপক্ষ বলছে পরিশোধনাগারের প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত সোনাখালী থেকে ময়লা আবর্জনা সরিয়ে নেওয়া হবে। এই মুহূর্তে আমরা আর একটা ময়লা শোধনাগার আমরা নির্মাণ করেছি এশিয়া উন্নয়ন ব্যাংকের অর্থায়নে। সেটা আমরা এখন ওইখানে ময়লা ফেলতেছি, ওখান থেকে আমরা যে ময়লার থেকে আমরা একটা সার উৎপাদনের যে প্রক্রিয়া ওইটা চলমান আছে আমাদের। বাংলাদেশ সরকারও এডিবির অর্থায়নে ময়লা আবর্জনা ফেলার জন্য নির্মাণ করা হয় বর্জ্য পরিশোধনাগার। তবে 3 বছরেও কাজ শুরু করতে না পেরে সোনাখালীকে ভাগাড়ে পরিণত করেছে সংস্থাটি। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। দর্শক, এই মুহূর্তে সিলেট থেকে মিউজিক ফেস্টের খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি মৃণাল কান্তি দাস। মৃণাল, সিলেটে জেলা স্টেডিয়ামে বিপিএল মিউজিক ফেস্টের আয়োজন করা হয়েছে, তো এই ফেস্টে দর্শনার্থীদের কেমন উপস্থিতি দেখছেন আপনি আমাদেরকে জানাবেন। ধন্যবাদ ফৌজি আপনাকে। আগামী 31শে ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে বিপিএল এর 11তম আসর, এবং 11তম আসর শুরু হলেও অন্যান্য আসরে কিন্তু উদ্বোধনী যে অনুষ্ঠান ছিল সেটি মাত্র ঢাকা কেন্দ্রিক ছিল। এবার কিন্তু 3টি ভেন্যুতে এই আমেজ ছড়িয়ে দিতে ব্যতিক্রমী আয়োজন শুরু করেছে বিসিবি। আমরা অবস্থান করছি সিলেট জেলা স্টেডিয়ামের সামনে। আমি যদি আপনাদেরকে জেলা স্টেডিয়ামের সামনের পরিস্থিতিটা দেখানোর চেষ্টা করি এবং আপনার মাধ্যমে যদি মাই টিভির দর্শকদের জানাতে চাই, বিপিএল এর মিউজিক ফেস্টের গন্তব্য কিন্তু এবার সিলেটে। বিপিএল এর অন্যতম ভেন্যু সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম, এবং আজ সেখানে অনুষ্ঠিত হচ্ছে সঙ্গীতের উৎসব। ঢাকার একদিন পর কিন্তু একদিন বিরতি দিয়ে কিন্তু আজ বুধবার সিলেটে বিপিএল এর মিউজিক ফেস্ট অনুষ্ঠিত হচ্ছে। সিলেট জেলা স্টেডিয়ামে বিপিএল মিউজিক ফেস্টে কিন্তু মঞ্চ মাতাতে সিলেটে আসছেন বাংলাদেশের রক মিউজিকের কিংবদন্তি নগরবাউল খ্যাত জেমস। তার সঙ্গে থাকছেন শিল্পী আসিফ আকবর, এবং পারফর্ম করবেন মুজা ও সঞ্জয়, এবং আরও সাথে থাকবেন শিল্পী তোশিবা। এবং সিলেটের এই যে কনসার্ট, এই কনসার্ট দেখতে কিন্তু যারা দর্শক রয়েছেন তাদেরকে সর্বনিম্ন 500 টাকা খরচ করতে হচ্ছে, এবং সিলভার ক্যাটাগরিতে কনসার্ট উপভোগ করতে খরচ হবে 1500 টাকা, এবং প্লাটিনাম ক্যাটাগরিতে টিকিটের মূল্য ধরা হয়েছে 4000 টাকা। সিলেট জেলা স্টেডিয়ামে হবে এই মিউজিক ফেস্ট, এবং আজ দুপুর 2:30 থেকে কিন্তু গেট উন্মুক্ত করে দেওয়া হয়েছে, এবং বিকেল 5 পর্যন্ত কিন্তু দর্শকরা স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন। এবং সাথে সাথে কিন্তু অনলাইনের মাধ্যমেও কিন্তু টিকিট কিনতে পারছেন দর্শকরা, এবং দর্শকরা কিন্তু সরাসরি স্টেডিয়ামে এসেও টিকিট কিনতে পারছেন, এবং সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের বুথেও কিন্তু কনসার্টের টিকিট পাওয়া যাচ্ছে। তবে আরেকটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে
এই 11তম আসরে এসে কিন্তু প্রতিটি বেনুতে এই ব্যতিক্রমী আয়োজন করায় কিন্তু সিলেটের যারা দর্শক রয়েছেন তাদের ভিতরে কিন্তু একটি উন্মেদনা লক্ষ্য করা যাচ্ছে। কারণ প্রতিটি ফরম্যাটের খেলাতেই কিন্তু সিলেটের দর্শকদের উপস্থিতি চুকে পড়ার মতো থাকে, আজকেও কিন্তু এর ব্যতিক্রম হচ্ছে না। আসলে এই ছিল সিলেট থেকে বিপিএল ফেস্টের এখনকার পর্যন্ত আমার কাছে সর্বশেষ। ফৌজিয়া। মৃণাল, আপনাকে ধন্যবাদ। দর্শক, সিলেটের বিপিএল মিউজিক ফেস্ট থেকে এতক্ষণ আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন প্রতিনিধি মৃণাল কান্তি দাস।